কারাগারের সাথে সাথে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে জাংকুক। মুখ গুজে রেখেছে দুই হাঁটুর ফাঁকে। দেহ কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে। এক্ষুনি ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সাইনও নিজ হাতে দিয়েছে। জাংকুকের পুরনো সমস্যা, যখনই মানসিক আঘাত বা অতিরিক্ত ট্রমা আসতে পড়ে তখনই শরীরে সুগারের মাত্রা হঠাৎ নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। কিছুক্ষণ আগেও সে জ্ঞান হারিয়েছিল। ঠান্ডায় ঘামে ভিজে গিয়েছিল তার জামা কাপড়, ঠোঁট নীল হয়ে এসেছিল। তখনই সায়নে দৌড়ে গিয়ে ইঞ্জেকশনটা পুশ করে। না হলে হয়তো এই মুহূর্তে জাংকুকের নিথর দেহ পড়ে থাকতো। ভাগ্যিস সায়নে নিজের কাছে জাংকুকের ইঞ্জেকশনটা রাখে। জাংকুককে কতবার বলেছে সবসময় এসব নিজের সঙ্গেই রাখতে। জাংকুক এখন আগের থেকে ভালো আছে, কিন্তু শরীর সামনে উঠলেও মন তো এখনো তাণ্ডব করছে ভিতরে। মাথাটা ফন ফন করছে, হাতে যেন স্থিরতা নেই, অবিরাম কাঁপছে। বারবার সায়নের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলছে, ভাই তেকে নিয়ে আয়, তেকে ফিরিয়ে আন। বেগম কোথায় নিয়ে গেল ওকে? সায়নের কণ্ঠ কাঁপছে, তবু সে শান্তভাবে বোঝাতে চেষ্টা করে, সব ঠিক হয়ে যাবে জাংকুক, তে ফিরে আসবে। এই তো বাইরে কথা বলছে সে। কিন্তু জাংকুক কি বোঝে যুক্তি? যার হৃদয়ে আগুন, সেখানে আশ্বাসের পানি ছুঁয়ে দিল পৌঁছায় না। সে হঠাৎ মুখ তুলে তাকায়, মনে অনেক প্রশ্ন। জাংকুক যেন নিজে এখন প্রজ্বলিত প্রশ্ন চিহ্ন, যে প্রশ্নের উত্তর কারাগারের দেয়ালও জানে না। থানা থেকে কিছুটা দূরে নিঃসঙ্গ ও গাছপালার আচ্ছাদিত একটা নির্জন প্রান্তর। বাতাসে কেবল পত্রপাতের মৃদুর শব্দ, আর দূর থেকে ভেসে আসা কোনো পথভোলা কুকুরের ডাকে শূন্যতা আরো ঘন হয়ে উঠেছে এই স্থানে। সেই নিস্তব্ধতার মাঝখানে লোহার শীতল বেঞ্চিটিতে পাশাপাশি বসে আছে বগুমার্তি। বেগম দীর্ঘক্ষণ নীরব ছিল। অবশেষে এক অদ্ভুত সংকোচ আর ক্ষীণ সাহস মিশ্রিত স্বরে প্রশ্ন করল, তুমি কি আমায় ভালোবাসো না তে? তোমায় তো জাংকুক জোর করেই বিয়ে করেছিল, তাই না? তে ধীরে মুখ তুলল। তার চোখ দুটি বেগমের চোখে স্থির হয়ে রইল, সেই দৃষ্টিতে এক ধরনের নির্ভীক স্থিতি। সে বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, সরলভাবে সত্য কথাটাই বলবো। আপনার ভাই জীবন জাংকুক নেওয়াজ, তাকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছিল, তবে কখনো তা প্রকাশ করেনি, কারণ তখনও নিজের অনুভূতির গভীরতা বুঝিনি। পরে আপনার সঙ্গে পরিচয় হলো। প্রথমে ভেবেছিলাম হয়তো আপনি সেই মানুষ যার সঙ্গে জীবনটা কোনো শান্ত বাঁধনে বাধা দিতে পারে, কিন্তু সময় সব কিছু বদলে দিয়েছে। আজ আমি নিশ্চিতভাবে জানি জাংকুক ছাড়া আমি কিছুই নয়। দিনের পর দিন তার অনুপস্থিতিতে আমি নিজেকে হারাতে বসেছিলাম। তাকে হারিয়ে যে যন্ত্রণা পেয়েছি তা কেবল আমিই জানি, তার কোনো পরিমাপ নেই। তাই ক্ষমা করবেন, আমি আপনাকে কিছুটা ব্যবহার করেছি। আপনার আবেগের উপর ভর করে আমি চেষ্টা করেছি জাংকুককে ফিরে পেতে। যদি সেদিন আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক না হতো, হয়তো জাংকুক কোনোদিন ফিরে আসতো না। আপনি ভালো মানুষ, আপনি একজন ভালো নারী ডিজার্ভ করেন, যে সত্যি আপনাকে ভালোবাসবে। আমার মতো নয়, নিজেকে ভালো রাখুন, সুখে থাকার উপায় নিজেই খুঁজে বের করুন। একটি সামান্য বিষয়কে এত বিশাল করে তোলার কোনো মানে হয় না। আর আমাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক তো ছিল না, একটু সহানুভূতি, সামান্য যোগাযোগ, এই পর্যন্তই। আমি জাংকুককেই ভালোবাসি, সেই আমার সব কিছু। তার জায়গা কেউ নিতে পারবে না, কোনো দিনও না। আপনি আজ আপনার নিজের ভাইকে জেলের অন্ধকারে নিক্ষেপ করেছেন, নিজের হাতে হাতকড়া পরিয়েছেন। একবার ভেবে দেখুন মানুষটা আপনি কি করছেন। ক্ষমতার প্রদর্শন যতই মধুর মনে হোক, তারও একটা সীমা থাকা প্রয়োজন। আমি চাই আমি যেমন সব ভুলে গেছি, আপনিও ভুলে যান। কিন্তু মনে রাখবেন, আমার স্বামীকে একটি মাত্র আঁচড় পড়লেও আমি আর নীরব থাকবো না। এই সতর্ক বার্তাটাই আমার শেষ কথা, মিস্টার বেগম দেওয়ান। তারপর তে উঠে দাঁড়ালো। চোখে কোনো জল নেই, কণ্ঠে কোনো কাপড় নেই, আছে কেবল ভয়ঙ্কর দৃঢ়তা, যা নীরব রাতের বাতাসকে ছেদন করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তোমার মাথা ঠিক আছে তে? কি বলছো তুমি? তুমি ভুলে গেছো তোমায় তো জাংকুক অপহরণ করেছিল। কি জাদু করেছে ও তোমার উপর? বেশ শান্ত অনার কণ্ঠে জবাব দেয়, তার আমার উপর কোনো জাদু করার প্রয়োজন নেই। আমি প্রথম থেকে তার প্রতি আকৃষ্ট ছিলাম। বেগম বিস্ময়ে কেঁপে ওঠে, সত্যি বলছো? একদম সত্যি বলছি। তোমার বুক কাঁপছে না? কাঁপছে, কিন্তু যার জন্য এই কাঁপন তাকে আপনি বন্দি করে রেখেছেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, তবে অনুরোধ করছি সব ভুলে যান, জাংকুককে মুক্ত করুন, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আপনি নিজেও শান্তি পাবেন, আমরাও সুখ ফিরে পাবো। বেগমের চোখে তখন কুয়াশার মতো ঝাপসা জল। শেষবার তেজ চোখের দিকে তাকিয়ে বলে উঠল, যদি কোনোদিন মনে হয় তোমার ফেরা প্রয়োজন, ফিরে এসো, আমার দরজা সর্বদা খোলা থাকবে। আমি বেগম দেওয়ান তোমায় আমার হৃদয় দিলাম, মুক্তিও দিলাম। তুমি আমার মুখ নিতে চাওনি, নিয়েছো স্বাধীনতা। আমি তোমার ভালোবাসার পথে আর কোনোদিন দাঁড়াবো না। কখনো হয়তো আর বলবো না ভালোবাসি, কিন্তু ভালোবাসা থেমে থাকবে না। এই ঠান্ডা গলায় বলল, কথা শেষ, এবার থানায় চলুন।
আমি আমার স্বামীর সঙ্গে না গিয়ে আপনার সঙ্গে এসেছি কেবল এই কথাগুলো বলার জন্য। প্রথমেই সমাধান, তারপর বাকিটা দেখা যাবে। বেগম উঠে দাঁড়ায়, মুখে যেন কোনো অনুভূতি নেই, তবুও চোখের ভিতর অস্থির স্রোত বইছে। নিজেকে সামনে বলল, আমার কিছু বলার অধিকার আর নেই, কথা তো ফুরিয়েই গেছে। বেগমের নির্দেশে জাংকুককে কারাগার থেকে মুক্ত করা হয়। দরজার ওপাশে পা রাখতে জাংকুক ছুটে এসে তেকে জড়িয়ে ধরে এমন ভাবে যেন সে নিজের প্রাণ ফেরত পেয়েছে। তার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আপনি ঠিক আছেন? শরীর কেমন? জাংকুকের গলা রুদ্ধ। তুমি কোথায় গিয়েছিলে তে? কোথাও যায়নি, আপনাকে ছেড়ে কোথাও যাব না, বিশ্বাস রাখুন। চলুন, বাড়ি যেতে হবে, সব শেষ, এখন শুধু আমাদের গল্প শুরু। জাংকুক চলে যেতে উদ্যত এমন সময় অফিসার ঠান্ডা স্বরে বলল, একটু স্থির থাকুন মিস্টার জাংকুক, একটি কাগজে স্বাক্ষর বাকি আছে, তারপরে আপনি যেতে পারবেন। বেগম তখন বাইরে বেরিয়ে এসেছে। জীবনের নির্মম পরিহাস যেন তার সমস্ত অস্তিত্বকে বিদ্ধ করছে। এই জীবনের খেলাটা এমন নির্মম কেন? কি পেল সে? কি হারালো? আর তার সঙ্গে যা ঘটলো তা কি প্রাপ্য ছিল তার? জাংকুকের বুকে তেকে দেখে বেগমের বুকের ভেতর যেন কাচের মতো ভেঙে গিয়েছিল। নিজের ভালোবাসার নারীকে অন্য পুরুষের বাহুবন্ধনে দেখা, এর চেয়ে যন্ত্রণাদায়ক দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না। সেই মুহূর্তে সে বুঝলো, ভালোবাসা আসলে স্বর্গীয় নয়, সর্বনাশী। ভালোবাসা মানে কখনো কখনো নিজের বিনাশ মেনে নেওয়া। বেগম জানে যদি সে তের জীবনে থাকে তবে হয়তো তেই সুখে আঁচড় পড়বে, তাই সে সরে যাবে অনেক দূরে, এমন দূরে যেখানে তার ছায়াটুকু যেন তেই সুখে বাধা হয়ে না দাঁড়ায়। জাংকুকের বান্দরবনের শখের কাঠের বাড়ি ব্ল্যাক রোজ। ফিরতে খুব একটা সময় লাগলো না। রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে জাংকুক বসে পড়ল। মুহূর্তে তার কোলে মাথা রেখে দিয়ে বলল, আপনাকে আমি কখনো দূরে যেতে দেবো না জাংকুক, জানেন? আপনার জন্য আনা পুতুলটার চুলের রঙ আমি বদলে দিয়েছি, ওটা এখন দেখতে আপনার মতো। দেখা হয়নি, কখন করলে? ওই দিন কটেজে মাঝরাতে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি উঠে গেলাম। নতুন চুল তো লাগাতে পারিনি, তাই কটেজের একটা লোককে দিয়ে রং আনিয়ে রং করেছি বাইরে বসে বসে। এই মা, জানেন কি কি হয়েছে? হঠাৎ করে কিছু বৃষ্টি, ওসব দেখে লোক সামলাতে পারিনি। এই যে এইটুকুনি ভিজেছি, সকালে ডয়ারে সিরিঞ্জ পেয়েছি। ইঞ্জেকশন কি তুমি আমার হাতে দিয়েছিলে? তো চুপ করে পুনরায় বলল, আর কি দিবে? কিসের ইঞ্জেকশন জানো? সুগারের। কে বলল? সন্ধ্যায় সায়নও বলেছিল, বললো প্রতি মাসে আপনার একটা নর্মাল সুগারের জন্য এমনিতে নাকি ইঞ্জেকশন দিতে হয়। এত যে নেশা করেন এসবের ফল এগুলো। সায়নও ভাই ওটা হাতে নিয়ে বলল, আজকে ইঞ্জেকশন দেওয়ার ডেট, আপনার হাতে যেন দিয়ে দিই। পরে আমার মনে ছিল না, রাতে ঘুম ভাঙার পর মনে আসতে দিলাম। আমি ভুল জায়গা দিয়েছি কি? আমি তো জানি না কোথায় দেয়। পারফেক্ট ভাবে দিয়েছে সোনা। জাংকুক তেজ চলে হাত বোলাতে বোলাতে বলল, তোমার অনেকদিন ধরে বলবো করে একটা কথা বলা হয়নি আমার। কি কথা? হিমিকা গুলজার আর পরাগ নামাজের কথা। তারা কি? আমার পিতা মাতা। বিয়ের ওই দিনের কথা মনে পড়ে যায়। এই তাদের কথা তুললেই তো 1 মাসের জন্য হারিয়ে ফেলেছিল সে জাংকুককে। তবে এই মানুষগুলো কি করে হারালো তা এখনো জানা হয়নি। আমার মা বাবার প্রেম করে বিয়ে, শুরুতে তাদের সম্পর্ক ভালোই যাচ্ছিল, তারপর আমি জন্ম নিলাম। সবাই কত খুশি। তবে আস্তে আস্তে যত বড় হচ্ছিলাম ততই বুঝতে পারলাম বাবা মায়ের সম্পর্কটা সুস্থ নেই। ওই যে প্রেম একটা বিষয়, ওটা আর নেই। মা রোজ কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করতেই, বাবা বিষয়গুলোকে সামলানোর চেষ্টা করলো, মা সব বিকে দেওয়ার চেষ্টা করতেন। দেখতে দেখতে 19-এ পা রাখলাম। 19 ছিল আমার ধ্বংসের প্রথম ধাপ। দেখোতে আমি কখনো খারাপ মানুষ হতে চাইনি, কিন্তু কি করে হয়েছে জানো? কারণ আর 10টা মায়ের মতো আমার মা রাতে বুকে টেনে ভালো মানুষ হওয়ার গল্প শোনায়নি, ঘুম পাড়ায়নি। ঘরে অশান্তি করে মা রান্না বন্ধ করে দিত, বাবা রাগ করে বাইরে থাকতো। আমার সময় দাদু আমায় যা পারতেন দেখাশোনা করতেন। মায়ের শাসন যত্নের অজান্তে কখন যে খারাপ হয়ে গেলাম। আমি জীবনে প্রথম মদ খেতে দেখেছিলাম কাকে জানো? আমার মাকে। বাবার বিজনেস ফ্রেন্ড, প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করতেন। মানুষটাকে পছন্দ করতাম কেন জানো? কারণ প্রতিবার বাড়ি আসার সময় সঙ্গে করে আমার জন্য চকলেট বক্স নিয়ে আসতেন। তার চকলেটের কোম্পানি ছিল, বাবা সেখানকার 30% শেয়ার হোল্ডারের মালিক ছিলেন। সেই চকলেট খেয়ে আরামের ঘুম দিতাম। তখনও বুঝতে পারিনি আমার পছন্দের আঙ্কেল আমাকে নেশাযুক্ত চকলেট খেয়ে ঘুম পাড়িয়ে আমার মায়ের সঙ্গে এক বিছানায়। জাংকুক থামলো, কথাগুলো বলতে গিয়ে ঢোক গিলতে কষ্ট হলো। তে উঠে বসে আরো মনোযোগ দিল। জাংকুক পুনরায় বলা শুরু করলো, আমার বয়স যখন 19, আমি প্রথম মা আর সেই আঙ্কেলকে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করি। নিজের চোখকে বিশ্বাস করতে আমার সময় লেগেছে। সেই রাতে আমি রুমে মেঝেতে পড়েছিলাম, সুগার লো হয়, বেহুশ হয়ে মেঝেতে পড়েছিলাম। পরদিন বাবা এসে আমায় হসপিটালে নিয়ে যায়। সেখানে জানতে পারলাম মা বাবাকে ডিভোর্স লেটার দিয়ে বাসা থেকে চিঠি লিখে পালিয়ে গেছে।
অনেকদিন মাকে দেখিনি। তারপর মাঝে মা ফিরে আসে, তখন আমি বলতে পারিনি আমি মাকে কার সঙ্গে কোন অবস্থা দেখেছিলাম। ওই নোংরা শব্দগুলো উচ্চারণ করার ক্ষমতা আমার আজও হয়নি, আজও না। মাকে নিয়ে কি করে এসব বলি? মাই তো হয়। শেষে বাবা আর মায়ের ডিভোর্স হয়। তার বছরের পর বছর পরক্রিয়া করার বিষয় জানার পর নেওয়াজ পরিবার সবাই ভেঙে যায়। বাবা ডিভোর্সের পক্ষে কখনো ছিল না, সে সুযোগ চেয়েছিল। তাতে মায়ের কি? সে আমাকে বাবাকে রেখে নতুন স্বামীর সঙ্গে চলে যায়। বাবার ব্যবসা ধ্বংসে পড়ল। মা নতুন স্বামীর সঙ্গে চলে যাওয়ার 6 মাসের মাথায় জানতে পারলাম তার ভয়াবহ মৃত্যু হয়েছে, খুন হয়েছে সে। মা তার পরিবারের বিপক্ষে গিয়ে আমার বাবাকে বিয়ে করার পরে নাকি শুনেছিলাম তার পরিবার তাকে মেনে নেয়নি। বিয়ের পর তার বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মায়ের মৃত্যুর খবর জানতে পারেনি তারা। যাক, সেসব কথা বাদ। তবে শুনেছিলাম ওই আঙ্কেলই নাকি মাকে খুন করেছিল। মানুষ এটাই বলতো। ওই লোকও এখন বেঁচে নেই, অ্যাক্সিডেন্ট করেছিল। কয়েক বছর বেঁচে ছিল ওই অবস্থায়, পরে মারা যান। ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া দেখে বড় হওয়া এই আমিটা এক বই ছিলাম। ঝগড়া করতাম, ঘরের মধ্যে বন্দিই থাকতাম। আচ্ছা, এসবের জন্য আমি দায়ী ছিলাম? প্যারেন্টস ডেতে সবার বাবা মা আসতো, আমার পরিবারের মানুষ আসতো না। এখানে আমার দোষ কোথায়? ওই দাদু ছাড়া কেউ আমায় বুঝে নিতে। ধীরে ধীরে সময় কাটে, আমি 23-এ পা রাখি। মা চলে যাওয়ার পর বাবা সব কিছু ছেড়ে আমার টেক কেয়ার করেছেন, ভরসা জুগিয়েছেন, সাহস জুগিয়েছে। আমি ভাবলাম এই বুঝি আমার জীবন এত পার হলেও এখন সুন্দর হতে চলেছে। তবে 23 আমার সঙ্গে কি হলো? বাবাকে আবিষ্কার করলাম একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে। ওই মেয়েটা আর কেউ না, আমার ভার্সিটির ফ্রেন্ড, তাও নিজের বাসায়। আমার পরিবারের কারণে আমার পড়ালেখা অনেকবার থেমেছে। কবে এই পড়াশোনা শেষ হয়ে যেত? ভার্সিটিতে যাওয়ার পর অনেক বন্ধু হয়। আমার কাঠের বাড়িটায় সবাই মিলে আড্ডা দিতাম, গানের আসর বসাতাম। আমাদের সার্কেলে রাফা নামক একটা মেয়ে ছিল। সে আমাদের বাসায় প্রায় আসা যাওয়া করতো। বাবা নিজের মেয়ের মতো ভালোবাসতো। তার নাকি মেয়ের অনেক শখ ছিল, তবে মেয়ে হতে পারলো কই। বাবা আর বিয়ে করেনি, জীবনটা বিলিয়ে দিয়েছিল শেষে জাঙ্কুককে মানুষ করার তাগিদে। সেই বাবাকে যখন নিজের ক্লাসমেটের সঙ্গে আবিষ্কার করলাম, ঠিক 19 বছরের ঘটনায় পুনরায় মনে পড়ে গেল। সেদিন মারাত্মক শরীর খারাপ হয়, 1 সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তি ছিলাম। সাইনু না থাকলে কি যে হতো। বাসায় ফিরে বাবাকে দেখতে পেলাম না। সেই থেকে এখন পর্যন্ত বাবাকে দেখিনি। কি হয়েছে তার, কোথায় আছে জানি না। তবে রাভা মেয়েটার লাশ দেখেছিলাম, আত্মহত্যা করেছিল সে। 1 সপ্তাহের মধ্যে ঘটনাগুলো ঘটে। আজও পুলিশ আত্মহত্যার পেছনকার ঘটনা বের করতে পারেনি। দেখোতে, ওইসবের পর থেকে ভরসা নামক কোনো শব্দকে আমি বিশ্বাস করিনি। এসব বিশ্বাস ভরসা ছেড়ে দিয়েছি। নেশা বাজে কাজে এত ভয়াবহভাবে লিপ্ত হয়ে যায় যে এখনো মাঝে মাঝে আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। 19 আর 23 বছরের সেই দুটো দুঃস্বপ্ন আমায় ঘুমাতে দেয় না। আমি ভরসা করবো তো কাকে করব? দেখো, আমি তোমার আগে কাউকে ভালোবাসিনি। কি করে ভালোবাসতে হয় জানা নেই। আমার ভালোবাসা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তুমি অন্তত আমায় ভুলে যেও না। এবার তুমি বিশ্বাসঘাতকতা করলে আমি নিশ্চিত মারা যাব। আমায় আর কেউ মৃত্যুর হাত থেকে ফেরাতে পারবে না। মনের সঙ্গে যুদ্ধ করে তোমায় ভালোবেসেছি। আমায় যুদ্ধে হারিয়ে পরাজিত সৈনিক সাব্যস্ত করো না। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই মুহূর্তে সে অন্য এক জাঙ্কুককে আবিষ্কার করলো। এত ভয়ানক শৈশব, এই ট্রমা এখনো লোকটিকে মেরে খাচ্ছে। এসব যদি একবার জানতো, তাহলে সেদিন রাতে কখনো জাঙ্কুককে ওইভাবে কষ্ট দিয়ে কথাগুলো বলতো না। আসলে মানুষ এমনি এমনি খারাপ হয় না, খারাপ হওয়ারও কারণ থাকা লাগে। জাঙ্কুকের মতো তেল চোখেও জল। সে জাঙ্কুককে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আর মৃত্যুকে বরণ করা সমান কথা। আমাদের বিচ্ছেদ এবারে হচ্ছে না, ওপারের কথা জানি না, তবে ওপারে একটা সুযোগ পেলে আমি চাই আপনার আমার দেখা আবার হোক। আমরা আবার প্রেমে পড়ি, একে অপরের আবার বিবাহ মিষ্টি বন্ধনে আবদ্ধ হই। জাঙ্কুক বাচ্চার মধ্যে গুটিয়ে নিয়ে পুনরায় বলল, তুমি জানো, আমি পাপী হয়ে জন্মাইনি। আমি একসময় বিশ্বাস করতাম ভালোবাসা মানুষকে খোদার কাছাকাছি নিয়ে যায়, কিন্তু এখন বুঝি খোদা হয়তো হাসেন যখন কেউ এমনটা ভাবে। তবে তোমার ভালোবেসে আমি আবার বিশ্বাস করতে চাই। কেবল তুমি আমায় ভুল বোঝো না, আমাকে দোষ দিও না। আমি ভালো ছিলাম, সত্যি বলছি, কিন্তু এই পৃথিবী আমাকে ভালো থাকতে দিইনি, ভালোবাসিনি, আপন করে নিয়ে নিতে। তীর চোখে যা জাঙ্কুকের সঙ্গে দেখ পায়। কথায় আছে না, মানুষ পাপ নিয়ে জন্মায় না, তবে পাপ নিয়ে মৃত্যুবরণ অবশ্যই করে। তবে পাপ ছাড়তেও কিন্তু পারে। সে জাঙ্কুককে বুকের থেকে ছাড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে বলল, এই যে আমি আছি তো, আমি আপন করেছি তো, আমি ভালোবাসি তো, পৃথিবীকে ভুল প্রমাণ করে দিব। খোদা আবার মুস্কি হাসবে জাঙ্কুক আমাদের সুন্দর সমাপ্তি দেখে।
এবার তিনি আবার মুস্কি হাসবেন। জাঙ্কুক কথা বললো না, কেবল তীর বুকে জড়িয়ে রইল। হঠাৎ বলল, ভালোবাসি তোমায়। তীর চোখের জল আড়াল করে জিজ্ঞাসা করলো, কতখানি? হিসেব চাইছো? ভালোবাসার সংখ্যা আছে, পরিমাপ আছে? আচ্ছা তবু বুঝি। আমি তোমায় ভালোবাসি ঠিক ততটুকু যতটুকু অপেক্ষা মরুভূমির ক্লান্ত পথিক আকাশ পানে চেয়ে বৃষ্টির জন্য করে। আমি তোমায় ততখানি ভালোবাসি যতখানি নদী তার ফুলকে ভালোবেসে দিনের পর দিন কিনারা ছুঁয়ে আবার ফিরে যায়, তবু প্রতিবার ছোঁয়ার সময় ভাবে আজই শেষবার। তাহলে আপনি কি কখনো আমাকে ছাড়বেন? কখনোই না। তুমি যদি সূর্য হও, আমি হব ছায়া। তুমি যেদিকে যাবে আমি অন্ধকার হয়ে তোমার পায়ের নিচে প্রতিবার মিশে যাব। জাঙ্কুক মাথা তুলল, তীর চোখের কোণে জলের দিকে তাকালো। কেমন যেন নেশা নেশা লাগছে, অত্যধিক গরমও সেই সঙ্গে লাগছে। সে হাত দিয়ে তীর চোখের জল ছুঁয়ে দেখলো, অতঃপর চোখের কোণে চুমু এঁকে দিল। তুই তখনও নিশ্চুপ। হঠাৎ জাঙ্কুক বলে উঠল, আমার শার্টের বোতামটা খুলে দেবে? তুই কথা বলো না। বোতামে হাত লাগাতেই জাঙ্কুক বাতি বন্ধ করলো। তুইকে অন্ধকারে কাছে টেনে বলল, আবার বলছি ভালোবাসি। রাতটা স্বামীর বুকে কেটে গেল অজান্তেই। জাঙ্কুক বাইক রেসার, প্রথম থেকে আন্দাজ করেছিল তে। তারপর সায়নু সব খুলে বলল, এই যে একটু আগে ঘুমিয়েছে লোকটা ক্লান্ত শরীর নিয়ে, ঘুমানোর আগে এই যাবৎ তার সকল বাইক রেস নিয়ে কথা বলল। শুনতে ভালোই লাগছিল। মজার বিষয় হচ্ছে এত বড় একটা বাইক রেসারের বুকে এই মুহূর্তে মাথা রেখে শুয়ে আছে সে। আহা, আর কি চাই? তবে বাইক রেসের জন্য এতদূর তীর আসা, যদি সব মেনে নিয়ে ওই লোকের বউ হতো তাহলে আজকের জাঙ্কুককে কখনই পাওয়া হতো না। তীর চোখটা বুঝলো পরম তৃপ্তি নিয়ে। এবার একটু ঘুমানো আবশ্যক। সকালে তীর ঘুম ভাঙলো খাবারের ঘ্রাণে। জাঙ্কুক এসে তাকে বিছানা থেকে উঠিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। কাজ শেষ করে তীর পাশে বসতেই মুচকি এসে বলল, দুটো সারপ্রাইজ আছে, কোনটা আগে শুনবে? দুটোই শুনবো, তবে এক নম্বরটাই আগে বলুন। জাঙ্কুক ফোনটা বের করে কলে তীর সামনে ধরতেই ভিডিও কলের ওপাশে তীর তার বাবা মাকে দেখতে পেল। তীর মুহূর্তে ইমোশনাল হয়ে গেল। কতদিন পর বাবা মাকে দেখতে পাচ্ছে। জাঙ্কুকের মনে হলো এখন থেকে একটু বাবা মায়ের সঙ্গে একান্তে কথা বলতে দেওয়া উচিত। নিজেদের ঝামেলা শেষ করুক, তারপর সে রুমে ফিরবে। সে থেকে স্পেস দিয়ে দাঁড়ালো। নিচ থেকে আপেল কাটার জন্য ছুরিটা এনেছিল। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ছুরিটাকে ছুঁয়ে দেখলো। হাত ছুঁয়ে দিতেই সামান্য একটু লেগে রক্ত বের হয়ে এলো। সেই রক্তটার দিকে তাকালো, একটা নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, বিশ্বাসঘাতকদের মরে যাওয়াই ভালো। আজ হোক কাল হোক তাদের দিন ফুরিয়ে সময়ের চক্রের এবার মোড় পাল্টানো দরকার। তুই ফোন রেখে ডাকতেই জাঙ্কুক রুমের ভেতর এলো। এর সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলল, আপনি এত কিছু করে ফেললেন আর আমি জানতেও পারলাম না। আমি সময় নিয়ে জানাতে পছন্দ করি। তো ঝামেলা মিটতো। শ্বশুর বাড়িতে জামাই আদরের বেশ তারা ছিল, তাই সব মিটমাট করে দিলাম। আর সব মেনে নেওয়া যাচ্ছিল না, তাই বলে এত সব কি করে করলেন? বাবা মায়ের মত কি করে পাল্টে দিলেন? তাহলে শোনো বলছি। তাইকে নিয়ে বিছানায় বসলো জাঙ্কুক। তারপর বলল, যেই রাতে আমি বাসা ছাড়ি সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। ফিরে আসতে চেয়েছিলাম তোমার কাছে, তবে বেড রেস্টে ছিলাম। তারপর মাথায় এলো তোমার একটা শিক্ষা দেওয়া উচিত। একেবারে হৃদয়ে যে আঘাত করলে একটু তো তুমি ডিজার্ভ করো। ব্যাস, পরে রইলাম হাসপাতালে। তোমার সঙ্গে কথা হয়নি এর মানে এই ছিল না তোমার ভালোবাসতাম না। তোমার উপর পুরো দামে নজর ছিল আমার। কোথায় কি করতে, কি খবর সব আমার কানে আসতো। পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরা আমার ফোনের সঙ্গে সংযুক্ত। যাক, বৌমার সঙ্গে কতবার বাইরে গিয়েছো, ঢং করেছো, তার খবর পরে একদিন নেব। এখন কথা হচ্ছে আমার পরিকল্পনা যে মানুষটা সবচেয়ে বেশি সাহায্য করেছিল সে ছিলেন আমার দাদু। হ্যাঁ, দাদা ভাই। একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই না? তুমি সেদিন তার কাছে গিয়ে কুত্তার মতো চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করেছো, মনে আছে শোনা? কুত্তার মতো মানে বাদ দাও না। পরে কি হয়েছে শোনো। আসলে ওই দিন দাদু অসুস্থ হননি, একটু নাটক করেছিলেন আর কি। তার সঙ্গে শুরু থেকে আমার যোগাযোগ ছিল। তুমি শুরুতে না জানলে ওই মানুষটা জানতেন আমি তোমায় কতখানি ভালোবেসেছি, আজও বাসি। আমি সায়নাকে আগে থেকেই তোমার পরিবারের খবর জোগাড় করতে বলেছিলাম একবার, সেও করেছে। সে তোমার বাড়ির সব খবর জোগাড় করলো। দাদা ভাইকে সব খুলে বললাম, সে বলল সে নিজে গিয়ে তোমার পরিবারের সঙ্গে কথা বলবে। তাই হলো। মাঝে সায়নও দাদা সহ মুকলেশ চাচা তোমার বাড়িতে গিয়ে ওঠেন। আমিও তাদের সঙ্গেই ছিলাম। তবে তোমার পরিবারের সাথে কথা বলার আগে আমি কথা বলেছিলাম সেই লোকটার সাথে যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল প্রথমেই। মানুষটা ভালোই ছিল, সব খুলে বলতে সে বলল সাহায্য করবে। যদিও ক্ষোভ ছিল তোমার প্রতি, সম্মানটা নষ্ট করে পালিয়েছো। তোমার বাবা মা নাকি অনেকবার তোমাকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চেয়েছিল তার কাছে। সে মুখে সাহায্য করবে বললো, পরে আর করেনি। আমি কথা বলার পর একটু ভাবলো, তারপর সাহায্যটা করেই ফেললো। তোমার বাবা মায়ের কাছে সে গেল, বললো তোমায় পাওয়া গেছে।
কিন্তু কাছে পেতে হলে একটা কাজ করতে হবে। তোমার বাবা মায়ের তখন তোমার দরকার ছিল, তোমার পেলি হলো। রাজি হলেন, তারা সব শর্ত মানবে। তবে শর্ত তো কঠিন কিছু ছিল না। দাদা গেলেন, আমরাও গেলাম। কাজী বাড়ির মেয়ে, নিয়াজ বাড়ির বউ হোক, এইটুকুই চাই। আমাদের পরিবার, তোমার এখানে আসা সবই খুলে বলা হলো তাদেরকে। সময় দিলাম ভাবার জন্য। শেষে 2 দিনের মাথায় তারা বিয়েতে রাজি হলো। পারিবারিকভাবে তোমায় আমার বউ করার কথা ছিল, কিন্তু মাস দিয়ে তুমি বাল পাকনা কি করলে? রকমের সঙ্গে বিয়ের পিড়িতে বসলে। একটু ধৈর্য নেই স্বামীর ঘরের বউ। তোমার ভাল পাকনা মেয়ের জন্য আমার সাজানো পরিকল্পনা সব নষ্ট হলো। শেষে তোমার মতো 18 বস্তাকে আমার কিডন্যাপ করতে হলো। নাটক সব। আর কবুল বলার সময় যখন এত বাহানা করেছিলে, বিশ্বাস করো মন চাইছিল লাগিয়ে দিতে এক চর। কত বড় নাটক বাস তুমি, ভাবা যায়? তাহলে সেদিন যে আমার ভাইকে জিম্মি করলেন, ওইসব শালা আমার করা মাল। তোমার ভাই তো, তাই তোমার থেকে বড় ধান্দাবাজ। এই শোনো, কি করে তোমায় বিয়ে করতাম তখনও বুঝে উঠতে পারছিলাম না। শেষে শ্বশুর আব্বা কিন্তু তুলে এনে বিয়ের প্রসেসটা বললেন, কঠোর শিক্ষা দিতে বলেছিলেন, কিন্তু দিয়েছি কি? তো শোনো মিসেস, তুমি ভেবেছ তোমার টানে কিডন্যাপ করেছি। তবে শুনে রাখো জাঙ্কুক একটা নিঃশ্বাসও ফেলে, পরিকল্পনা করে। মাইন্ডেড। তোমায় এমনি এমনি পাইনি, বহুত কাঠখড় পোড়াতে হয়েছে। যাকে সেসব কথা এখন অতীত। ব্যাগ প্যাকিং করে নাও, আজকে কক্সবাজার যাব। সেখান থেকে সোজা যাব নিয়াজ বাড়িতে। তোমার বাবা মাও আসবেন। মা বাবার ভালোবাসা সবার কপালে জোটে না, ওটা পাওয়া ভাগ্যের বিষয়। ভাগ্যকে এভাবে লাথি মারতে হয় না সুন্দরী। বলে জাঙ্কুক তীর কপালে একটা চুমু দিয়ে বলল, অনেক কথা হলো, অনেক ভাঙন হলো। এবার নতুন গল্পে নতুনভাবে শুরু করা যাক। শুরুটা খারাপ হয়েছে তো কি, শেষটা সুন্দর হয়েছে কিনা তার উপর গোটা জীবনটা নির্ভর করবে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে, বিশ্বাস করুন আমি বানাতে চাইনি। বাইক রাইডিং স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করতে এতদূর সব ছেড়ে চলে আসা। আমি আছি তো। স্বপ্ন তোমার, তবে পূরণ করার দায়িত্বটা আমি নিলাম। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। জাঙ্কুক তার চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ, এটাই বোধহয় জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। কক্সবাজারের মোলায়েম হাওয়া পেরিয়ে গায়ে যখন পুরান ঢাকার সরু গলিগুলো ঢুকলো, তের বুকের ভেতর কেমন অদ্ভুত এক কম্পন উঠলো। ধুলো ভরা পথ, পুরনো ইটের গন্ধ, আর মাথার উপরে ঝুলে থাকা রংচটা তার সব যেন তাকে বসে স্বাগত, তুমি আবার ফিরে এলে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে দরজা খুলতেই তীর চোখ কাটতে গেল সামনের বিশাল লোহার ফটকে। নেওয়াজ কুঠির এইবারে তার জীবন বদলে দিয়েছে। দাদু 2 হাত বাড়িয়ে এগিয়ে এলেন। আজ থেকে এই বাড়ি তুমি দেখে রাখবে, বলে বাড়ির চাবির গোছাটা তার হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এই বাড়ি তাকে কতটা যন্ত্রণা দিয়েছে, কত স্মৃতি দিয়েছে, তবু আজ মনে হলো এখান থেকেই তার নতুন সুখের দিন শুরু হতে যাচ্ছে। এবার আর লুকাতে হবে না, ভেঙে পড়তে হবে না, কারণ জাঙ্কুক আছে তার পাশে। সন্ধ্যাতে সবচেয়ে বেশি সারপ্রাইজ হয় এই বাড়িতে নিজের বাবা মা আর ভাইকে দেখে। জাঙ্কুক আগে একবার বলেছিল নেওয়াজ বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দেখা করাবে। সে এত ব্যস্ততার মধ্যেও নিজের কথা রেখেছে। সবাইকে একসঙ্গে পেয়ে কি যে খুশি লাগছে। তার মধ্যে খবর এলো লিজার বাড়ি থেকে তাদের মেনে নেওয়া হয়েছে। সায়নের কোনো পরিবার নেই, অনাথ আশ্রমে বেড়ে ওঠা। লিজাকে বিয়ে করে সুখে রাখার জন্য রাতের জীবন ঝুঁকি নিয়ে অবৈধ বাইক রেস করতো। তে কিছু বিষয়ে জানে। নীলগিরি হোটেল রুমে একদিন যখন সে রাত করে জাঙ্কুকের জন্য আনা পুতুলটার চুল রং করার জন্য হেয়ার কালার আনতে বলে হোটেল কর্মীকে, সেদিন রাতে সায়নকে হোটেল লবিতে দেখেছিল। সেটার সঙ্গে সেদিন কিছু কথাবার্তা বলে পরিস্থিতি জানতে পারে। আহা, মানুষের জীবন এখন সুখ করতে পারলেই হয়েছে। জাঙ্কুকের বাসায় আসার পরে দাদুর সঙ্গে কথা হয়। এখন থেকে নেওয়াজদের পারিবারিক ব্যবসা সে নিজ হাতে সামলাবে। দেরিতে হলেও তো সুবুদ্ধি হয়েছে জাঙ্কুকের, এটা বা কম কিসের। জেনি এতক্ষণ তের সঙ্গে ছিল, সে বাস্তবতা মেনে নিয়েছে। তে কাঠের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। এই বাড়িটা এখন তারও, যখন খুশি যেখানে খুশি সেও যেতে পারবে। সে বেডরুমে প্রবেশ করতে জাঙ্কুকের সঙ্গে কাটানো সেই সুন্দর স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে শুরু করে। হঠাৎ জাঙ্কুক পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। সোনা, অলরেডি ভূতের মুভিটা কিন্তু ছেড়েছি, তুমি আসছো না কেন? জাঙ্কুক জিজ্ঞেস করে তেকে নিয়ে বেডরুমে গেল। ল্যাপটপে ভূতের মুভি ছেড়েছে, ঘরটা পুরো অন্ধকার। তে আর জাঙ্কুক সোফায় পাশাপাশি বসে হরর মুভি দেখছে। তে হালকা চমকে ওঠে আর জাঙ্কুক খুব স্বাভাবিক ভঙ্গিতে তার হাত চেপে ধরে। তে ভুরু কুঁচকে তার দিকে তাকায়। এই বেটা হাড়ে বজ্জাত, খালি ছোঁয়ার বাহানা খুঁজে। তে কি এইসব ফকিরা জিনিসে ভয় পায় নাকি? ইচ্ছা। তবে কিছুক্ষণের মধ্যে হরর মুভির শব্দে দুজনের গা শিউরে ওঠে। দুজন বসে কাছাকাছি অযথাই। তে তখন বুঝতে পারছে জাঙ্কুক সুবিধার লোক না, একটু একটু করে কাছে আসে, তাই না? সব বুঝে এইতে। এসব কেন দেখছেন? আমাকে ভয় দেখাতে? জাঙ্কুক হাসলো। বিক্রিয়া শুরু করার এক ধরনের প্রসেস, বুঝো না সোনা আমার?
অন্ধকার রুমের জানালা দিয়ে বাগানের ল্যাম্প পোস্টের হলুদ আলো ঢুকে দেয়ালে হালকা ছায়া ফেলছে। তে শীত শীত করছে। সে সোফা থেকে খাটে উঠে যায়, গায়ে কম্বল জড়ায়। জাঙ্কুকও তার পিছন পিছন খাটে এসে বসলো, গায়ে কম্বল জড়ালো, ল্যাপটপটা তার কোলে। হঠাৎ তার শীতল অবৈধ হাত তীর কাছ হতে সে কেঁপে ওঠে। পর মুহূর্তে জাঙ্কুক রেগে বলল, কি বাল পড়েছো? এটার আগা মাথা পাই না কেন? আপনি হাত সরান, উঠে ক্লোসেটে যাও। ওখানে দেখো একটা শপিং ব্যাগ আছে, তাতে যা রাখা আছে একবার পরে আসো তো। পারবো না, আমি উঠে নিয়ে আসলে কিন্তু নিজে পরে দেবো। আরে বাবা যাচ্ছি, শালির ঘরের বউ, কদিন পর তোর আন্ডা বাচ্চার বাবা হবো, আর তুই কি না আমার বাবা ডাকিস? নাউজুবিল্লাহ, আল্লাহ সইবে না। উফ, যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেতে সাদা রঙের একটা মিনি স্কার্ট আর মিনি টপস পরে হাজির হয়। এই ঠান্ডার মধ্যে এসব কি অত্যাচার! জাঙ্কুক দেখে নিচ থেকে উপর পর্যন্ত একবার পরখ করতেই তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। জাঙ্কুক হাত বাড়িয়ে তেকে নিজের কাছে এনে বসায়, গায়ের উপর কম্বল জড়িয়ে নিজের হাত ভেতর দিতে শিশি করে উঠল তের শরীর। মুখ দিয়ে বেরিয়ে এলো জাঙ্কুক নামক শব্দটা, ডোন্ট মেক এ নয়েজ। তের শরীর যখন এই গরম হাতের উষ্ণতা আর সহ্য করতে পারছিল না, তখন জাঙ্কুক বাঁকা এসে গায়ের উপর থেকে কম্বল সরিয়ে দেয়। খাটের থেকে নিচে নেমে জিজ্ঞাসা করে, ওয়াই নান্সি? উফ, কি গরম যে লাগছে! জাঙ্কুক গা থেকে টি শার্ট খুলে সোফার উপর ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতেই তে তার পিছন পিছন নিচে আসে। জাঙ্কুক তাকে দেখে গান ছেড়ে আসে কিচেনে, তেও তার সঙ্গে। হঠাৎ জাঙ্কুক তেকে কিচেন টপে বসিয়ে দিল। জাঙ্কুকের আবদার মেটাতে মিনি টপসের সঙ্গে মিনি সাদা রঙের স্কার্টও পরেছে। এত ছোট জামা জিন্দিগিতে কখনো পরেনি, লজ্জা করছে তার। জাঙ্কুক গ্লাসে ওয়াইন ঢেলে তের হাতে এক গ্লাস ধরিয়ে তার সঙ্গে শেয়ার্স করে চুমুক বসিয়ে দিল। পরক্ষণে গ্লাস রেখে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক তের মুখের কাছ থেকে আলতো করে চুল সরিয়ে দিয়ে অপেক্ষা না করে শক্ত অধর বসিয়ে দিল তের অধরে। হাওয়ালো দুজন অজানা দুনিয়া, অনাকাঙ্ক্ষিত স্টেজ স্রোতে। ভেতরের রুমে তখনও গান বাজছে আপন তালে। জাঙ্কুক তের এক সূত্রে গাঁথার মিলনের সায় দিয়ে বাজিয়ে চলেছে আপন সঙ্গীত। হঠাৎ তে হাঁপিয়ে ওঠে। জাঙ্কুকের সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে অসম্ভব বিষয়, তবে জাঙ্কুকের ধ্যান খেয়াল অন্যদিকে। সে তেকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নেয়। তে জাঙ্কুককে বাধা দিয়ে জিজ্ঞাসা করলো, এখানে নয়। জাঙ্কুক সেই বাধা উপেক্ষা করে তের গলা আলতো করে চেপে ধরে অধরের গভীরতা হারিয়ে মৃদু শ্বাস নিয়ে বলে, এখানেই শোনা, বাকিটা তোমরা বুঝে নাও। পুরন ঢাকায় আসার পর আজকে এক সপ্তাহ কেটে গেল। এতদিন শুয়ে বসে কাটিয়েছে তে, তবে কাল রাতে ভার্সিটি থেকে কল এসেছে, সামনে পরীক্ষা। সেই পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে। সেই থেকে মাথায় কাজ করছে না। একসময় মনে হতো পড়ালেখা ছাড়া জীবন চলবে না, এখন মনে হচ্ছে জাঙ্কুকের সঙ্গে প্রেম না করে ভার্সিটি গিয়ে পড়ালেখা করলেই বোধহয় জীবনটা তেজপাতা হয়ে যাবে। তের ভোরে 2 বার বমি হয়েছে, রাতে খাবার বেশি খেয়েছে বলে হয়তো এমন লাগছে। আজ ভার্সিটিতে পৌঁছাতে তের একটু দেরি হয়ে গেল। জাঙ্কুক কেবল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, ছুটি হলে নিয়ে যাব। এভাবেই কেটে যাচ্ছিল তাদের দুষ্টু মিষ্টি সংসার। তে কেবল একটু বিছানায় চোখ বুঝেছিল, এমন সময় হঠাৎ অনুভব করলো কেউ হয়তো তার আশেপাশে আসে। সাথে সাথে সে চোখ খুলল। জাঙ্কুক, আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলি নাকি সোনা? ভূতের মতো ভয় দেখিয়েছেন কেন? কারণ আমি তোমাকে ভয় দেখাতে ভালোবাসি। আমার ভালোবাসা খুব শক্ত আর হিংস্র, বুঝলে তো? জাঙ্কুক তার নীতিতে প্রেম দিতে ভালোবাসে, সবার থেকে আলাদা। সে আলাদাভাবেই রোম্যান্স করতে সে পারদর্শী। তে উঠে দাঁড়িয়ে পড়ল। কি ভয়টা না পেয়েছিল এমা! প্যান্ট ভেজে জানি তো, আর একটা হলে অবশ্যই যেত সারার জীবন। জাঙ্কুকও উঠে দাঁড়ায়। তের গালে আলতো করে হাত দিতে শীতল স্পর্শে কেঁপে ওঠে তার বুক, তার সর্বাঙ্গ। কি করছেন? করলাম কোথা, তবে করবো। এখন মোটে। আচ্ছা, এত বড়লোক হয়ে লাভ কি যদি বাসায় কারেন্ট না থাকে? আপনার বাসায় জেনারেটর বা আইপিএস নেই? আমার বাসায় আমি আছি, তাতে পোষাবে না? আবার জেনারেটর আইপিএস দিয়ে কি করবে? চরিত্র ঢিলা হয়ে গেল নাকি? আর এই যন্ত্রের কথা বলেছি, আইপিএস আর জেনারেটর মেশিনের সুইচ বন্ধ করে দিয়েছি। জাঙ্কুক সুগন্ধি মোমবাতিটা জ্বালালো। পরপর কয়েকটা তাঁতি রুমে একটা মিষ্টি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আজকে আমি তোমার দিকে তাকাবো আর তুমি আয়নার দিকে। মানে? জাঙ্কুক কথা না বাড়িয়ে মোমের আলতো আলোতে রুমের সুদীর্ঘ আয়নার উপর থেকে পর্দাটা সরিয়ে দিয়ে তেকে তার সামনে দাঁড় করালো। তে তখনও বুঝতে পারছে না এই উন্মাদ জাঙ্কুক কে চাইছে। হঠাৎ আলতো করে জাঙ্কুক তের চুলগুলো সরিয়ে ঘাড়ের কাছে সেই বাটারফ্লাইটা ছুঁয়ে দেখলো, তারপর তাতে আলতো চুমু বসিয়ে দিল। মুহূর্তেই তার মৃদু কাঁপনে বদলে গেল।
তে ছটফটানি উত্তপ্ত নিঃশ্বাস জাঙ্কুকের অধরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। সে তেকে আরো গভীর স্পর্শে ডুবিয়ে দিল। তে তার স্পর্শে যত বেশি মরিয়া হচ্ছে, জাঙ্কুকের অধরের কোণে হাসি যেন ততই বেড়ে চলেছে। তে শিহরণে চোখ দুটো বন্ধ হয়ে আসতে জাঙ্কুক আলতো করে তার গাল চেপে ধরে তাকে আয়নার দিকে তাকাতে বাধ্য করলো। তারপর হাসকি কণ্ঠে ফিসফিস করে বলল, আয়নার থেকে চোখ সরাবে না। আজকে আমি তোমাকে দেখব, আর তুমি আয়নায় নিজেকে দেখবে শোনা। বাকিটা ইতিহাস। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে জাঙ্কুক তে। জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে রেখেছে, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তো বেটার হার্ট, ভালোবাসা কেমন লাগলো? তে লজ্জায় গম্ভীর মুখে বলল, ইসরে, আপনি আবার জিজ্ঞাসা করছেন? বেহায়া লোক একটা। জাঙ্কুক হেসে ফিসফিস করলো, বইয়ের জন্য বেহায়া হওয়া দোষের না, গুণের, বুঝলে তো? না, বুঝিনি। তে ঠোঁটে ক্ষীণ অভিমান। আসে তাহলে আমার বোঝাই। জাঙ্কুক আরেকটু কাছে টানলো, একটা দিব ধরে। তে থমকে উঠল, তুমি দিলে আমার নিতে বাধা কিসে? তে একটু চুপ থেকে বলল, জাঙ্কুক, আপনাকে একটা কথা জানানোর ছিল, সেটা একটু পরে শুনি বলি। জাঙ্কুক তেকে নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, আগে একটু চোখ বন্ধ করো। তে চোখ বন্ধ করতে জাঙ্কুক তার হাতের তালুর উপর কিছু একটা রাখলো। এবার চোখ খুলো। সে ফিসফিস করে বলল, চোখ মেলতেই তে নিঃশ্বাস থমকে গেল। তার হাতের তালুতে ঝকঝকে দুটো ভিআইপি কনসার্টের টিকিট, সেই ব্ল্যাক রোজ ব্র্যান্ডের, যেটা দেখার জন্য সেই কবে থেকে সে তার বুকের ভেতর বইতে থাকা কঠিন ঝড় সামলাচ্ছিল। তীর চোখ বিস্ময় বড় হয়ে গেল, ইমা, এটা তো সেই কনসার্টের টিকিট। জাঙ্কুক মাথা নিচু করে হাসলো, তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেবল বলল, বিটার হার্টের স্বপ্ন পূরণ করাটা আমার নিজের চেয়েও বেশি জরুরি, আন্ডারস্ট্যান্ড? কনসার্টের রাত, আকাশে ঝকঝকে তারা, বাতাসে কেমন একটা আর্দ্রতা, শহরের আলো দূরে ঝলমল করছে, কিন্তু এখানকার মঞ্চ আলোর ঝলকে যেন একটা আলাদা জগৎ সৃষ্টি করেছে। তে ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজের চোখে সবটুকু খেয়াল করতে লাগলো। মঞ্চ সাজানো হয়েছে ঝকঝকে রঙিন লাইটে, বিটের সঙ্গে তাল মেলাচ্ছে। মঞ্চের পাশে কয়েকটা বিশাল স্ক্রিনে ব্যান্ডের লোগো জ্বলজ্বল করছে। ধীরে ধীরে ভিড় জমছে, সবাই উত্তেজনায়, মুখে হাসি, চোখে উদ্দীপনা। তে ভিড়ের মাঝে দাঁড়িয়ে চারপাশটা দেখলো। কেউ লাইটের দিকে তাকিয়ে, কেউ ফোনে মুহূর্তগুলো ধরে রাখছে, কেউ গান গাইছে। কনসার্ট এখনো শুরু হয়নি। তে লিজার দিকে তাকালো, সায়নার হাত ধরে আছে সে। দুজনের কি মাখো প্রেম। তে একটা নিঃশ্বাস ছাড়লো। তার পাশে জাঙ্কুক নেই। তের আজকে দুপুরের কথা মনে পড়ে গেল। দুদিন ধরে করা পরিকল্পনা সব নষ্ট হলো। আজকে দুপুরে তে জরুরি কিছু জিনিসপত্র যখন প্যাক করছিল, তখন জাঙ্কুক তার সঙ্গে ছিল। হঠাৎ তার একটা কল এলো। কথা বলে কল রাখতে জাঙ্কুক বলল, বিটার হার্ট, একটা জরুরি রেসের শিডিউল পড়ে গেছে। স্পন্সররা আজই সময় দিয়েছে। মিস করা মানে পুরো টিমের ক্ষতি। এই কথা শেষ হতে দিল না। আপনি আজ কনসার্টে যেতে পারবেন না? জাঙ্কুক খুব আস্তে করে বলে উঠল, চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে আসতে, প্লিজ রাগ করো না। তে ঠোঁট কামড়ায়, চোখ হঠাৎই ঝাপসা হয়ে আসে। যে স্বপ্নটা বুকে লালন করছিল, আর সেই দিনে জাঙ্কুক থাকবে না। কথা বলতে বলতে গলা ধরে আসে। ঠিক আছে, কাজটা আগে করা দরকার। অন্তত একজন বাইক রাইডার হিসেবে তো এসব দেখে বলতেই হতো। যাই হোক, বর্তমানে ফিরে আসা যাক। তে একবার টিকিটের দিকে তাকালো। টেবিলের উপর রাখা ভিআইপি টিকিট দুটো যেন উপহাস করছে। একজন যাত্রী অনুপস্থিত, গাড়িতে তুলে দেয় জাঙ্কুক তেকে। জাঙ্কুক নিজে যেতে পারছে না বলে সায়নাকে পাঠিয়ে দিয়েছে। আর লিজা তো আছি, দেখা যাক পুরন ঢাকার কাজ শেষ করে ঢাকায় পৌঁছানো যায় কিনা। বিয়ের কিছুই ভালো লাগছে না, এখানে এত মানুষের ভিড়, সুবিশাল একটা স্টেডিয়াম, তবে যাকে সে খুঁজছে সে তো নেই। বিয়ের জন্য আজ কিছুতেই মন বসছে না, এত মানুষের ভিড়ে তার শ্বাসরুদ্ধ লাগছে। ঠিক তখনই চারদিকে হট্টগোল আচমকা চূড়ান্তে পৌঁছে গেল। মানুষের ঢেউয়ের মতো গর্জন ছড়িয়ে পড়ল স্টেডিয়াম জুড়ে। লিজা তের বাহু ধরে টেনে ফিসফিস করে বলল, আয় দেখ পেছনেতে আধার আসছে। তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই মুহূর্তটা থমকে গেল। দর্শক সারির মাঝখান দিয়ে সোজা স্টেজ পর্যন্ত একটি সরু আলোর পথ তৈরি হয়েছে। সেই পথ ধরে এগিয়ে আসছে কালো হুডি পরা দীর্ঘদেহী এক পুরুষ। তাকে ঘিরে আছে 15-20 জন নিরাপত্তা কর্মী। হুডির নিচে তার মুখ পুরোপুরি ঢাকা, কেবল মাস্কের উপরে থাকা চোখ দুটো স্পটলাইটের আঘাতে ঝলসে উঠছে। দুপাশে দাঁড়ানো মানুষজনগুলো তাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। তীর ভিআইপি সিটটি ঠিক সেই পথের একেবারে সামনে, তাই আধারকে এত কাছ থেকে দেখার ভাগ্য তারও হলো। স্পটলাইটের কঠিন আলোয় কালো হুডির ছায়া আরো গভীর হয়ে ওঠে। আর সে যখন কাছে আসে, তীর চারপাশের সমস্ত শব্দ এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। তবে এত নিরাপত্তা কর্মীর ভিড় ঠেলে তার দেখা পাওয়া আসলে অনেক মুশকিল। স্টেজের আলো ধীরে ধীরে স্নান হয়ে আসে। চারপাশে গাঢ় নীল অন্ধকার ঢেউ নেমেছে। কেবল মাঝখানে স্পটলাইটটি ধীরে জ্বলে উঠল।
একটি সূক্ষ্ম রূপালী আলোর সৌরস্তম্ভ, যেখানে দাঁড়িয়ে আছে কালো হুডি পরা আধার। তিন নিঃশ্বাস আটকে যায়। পুরো স্টেডিয়াম জুড়ে অদল নিস্তব্ধতা। হাজার মানুষের ভিড় থাকার সত্ত্বেও কারো গলা থেকে শব্দ পর্যন্ত বের হচ্ছে না। হঠাৎই স্টেজের পেছন থেকে মৃদু সাউন্ডের কম্পন উঠল। ড্রামের ধুক ধুক শব্দ বাজলো। আধারের গায়ের সঙ্গে একটা গিটার। সেই ইলেকট্রিক গিটারের ধোঁয়াটে সুর বেজে উঠল। গিটার বাজিয়ে গান ধরলো। গানটা শেষ হলো নিভে যাওয়া মোমের শিখার মতো। মুহূর্তে সে নীরবতা ভেঙে ছুঁড়ে ফেলে পুরো স্টেডিয়াম। একসাথে কণ্ঠ ফেটে পড়ল, মুখটা দেখাও। আধার মুখ দেখাও, ফেস রিবেল। একবার হুডি খুলে দেখাও, মাস্ক ওপেন। চিৎকার করতালিতে মুখরিত চারদিক। আধার এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকা পাথরের মূর্তির মতো ছিল। চিৎকারে তার হুডির ছায়া মৃদু দুলে উঠল। মাস্কের নিচে তার ঠোঁটের রেখা দেখা যায় না, তবু মনে হলো সে যেন মৃদু হাসলো। এদিকে তীর এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারও মনে হলো আধার হয়তো হাসলো। তার কাছে কেন জানি চেনা চেনা লাগছে। আধার মাইকের সামনে এগিয়ে এসে গলা পরিষ্কার করলো। এদিকে তেয়ের বুক ধরপড় করতে লাগলো। এবার কি সে মুখ দেখাবে, নাকি আবার অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকবে? আধার মাস্ক মুখের উপর থেকে সরানোর আগে হুডি নামিয়ে দিল। তার কানের ইয়ারপিসটা এখন স্পষ্ট, তবে তেয়ের বুকের আতঙ্কে যেন আরো বেড়ে গেল। কি আন্দাজ করছে সে? হঠাৎ শীতল সেই কণ্ঠস্বর ভেসে এলো মাস্কের নিচ থেকে। এই গানটা আমার নিজের লেখা, নিজের সুর করা। গানটি আমার ভালোবাসার চিহ্ন। যাকে ঘিরে এই গান, তাকে গানটি উৎসর্গ করলাম। এতদিন আপনারা অন্ধকারের গায়ক আধারকে চিনিয়েছেন। আজকে আধারকে অন্ধকার থেকে ফিরিয়ে আনা আলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। পরে সে তীরের দিকে তাকায় এবং মুখ থেকে মাস্কটা খুলে বলল, মাই বিটার হার্ট, মাই ব্ল্যাক রোজ, কাম হিয়ার। তে এখনো বুঝতে পারছে না সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব। এখনো কি ঘুমের মধ্যে আছে? তার শরীর অবিশ্বাসে কাঁপছে। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে যা বলে বোঝানোর মতো না। দেহের ভেতর ঢেউয়ের মতো কাঁপনি উঠল। চারপাশের মানুষজন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। পাশ থেকে লিজা ঠেলে দিয়ে বলল, আরে যা জলদি, দুলা ভাইয়ের সারপ্রাইজ দেওয়ার লেভেল তুঙ্গে। এর হাঁটু কাঁপছে। সে কাঁপা অবস্থায় এগিয়ে যায় মঞ্চের দিকে। লাইটগুলো সরে গিয়ে পথ তৈরি করে দেয় তার জন্য। তার এক পাশ সামনে বাড়ানোর অপেক্ষায়। মঞ্চে পা রাখা মাত্রই জাঙ্কুক তেয়ের হাত নিজের মাইকের সামনে তুলে ধরে, এই হলো আমার আলোর উৎস, আমার স্ত্রী তে। তেয়ের চোখে জল। সে এখনো ভাবতে পারছে না এটা কি সত্যি ঘটছে নাকি সে কোনো স্বপ্নে ডুবে আছে। কিন্তু জাঙ্কুকের হাতের উষ্ণতা, তার চোখের গভীরতা আর সেই ঘোষণা তাকে পুরো বিশ্বের সামনে স্ত্রী বলে পরিচয় করিয়ে দিল। সবই বলে দিচ্ছে এটা আর স্বপ্ন নয়, এটা তার জীবনের সবচেয়ে বাস্তব মুহূর্ত। জাঙ্কুক তেয়ের চোখের জল আলতো করে মুছে দিয়ে বলল, এই দিনটার জন্যই আমার এত অপেক্ষা ছিল। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলোতে কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? তোমাকে ভালোবাসি। এই যে আজ সকলকে সাক্ষী রেখে বলছি, তোমায় আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি এভাবে এই আধারের জীবনে আজন্ম জন্মদাগের মতোই থেকে যাবে তো? তেয়া নিজেকে থামাতে পারলো না। হাজারো মানুষের সামনে হুড়মুড় করে জাঙ্কুকের বুকে ঢলে পড়লো। জাঙ্কুক ও তৃপ্তির হাসি নিয়ে তেয়াকে নিজের সাথে মিশিয়ে নিল। চারদিকে দর্শকের চিৎকার, করতালি, ঝলমলে আলো আর উন্মাদনা। পুরো পরিবেশ মুহূর্তে আরো মুখরিত হয়ে উঠল। ফ্যান্সরা চিৎকার করে বলে উঠল, তারা যেন একে অপরকে কিস করে। এমন আবদার শুনে তে আর জাঙ্কুক দুজনে একে অপরের দিকে তাকায়। তে জাঙ্কুকের থেকে আলাদা হয়ে গেল। লজ্জায় মুখ নামিয়ে নিল। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তেয়ের থুতনি আলতো করে উপরে উঠিয়ে নিজের অধরের স্পর্শ দিল। তার পাশে সবাই চিৎকারে ফেটে পড়ল। যাই হোক গাইস, এই গল্পটা এখানেই শেষ করতে হলো আমার। গল্পটা আরো বেশ বড় ছিল, বাট আমি সেগুলো বাদ দিয়ে এখানেই শেষ করে দিলাম। এরপর থেকে অনশট স্টোরি দেওয়া হবে, কারণ এমন স্টোরি দিলে আসলে তোমাদের রেসপন্স ওইভাবে পাওয়া যায় না। আর ভিউজ দেখলে তো ভিডিও দিতে ইচ্ছেই করে না আমার। তারপর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলে, থ্যাংক ইউ গাইস।